আচ্ছা, সুখ আসলে কি বলুন তো? আর সেটা পাওয়ার সবচেয়ে সহজ উপায় বা কি হতে পারে? আজকের এই আলোচনায় আমরা জীবনবিদ্যার একটা গভীর দর্শনকে খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। আর এই দর্শন আমাদের এটাই শেখায় যে পার্মানেন্ট হ্যাপিনেস বা স্থায়ী সুখ পাওয়াটা কিন্তু আমরা যতটা কঠিন ভাবি ততটা কঠিন নয় একদম। আর এই জার্নিটা আমরা শুরুই করব এমন একটা প্রশ্ন দিয়ে যা শুনলে হয়তো অনেকেই একটু চমকে যাবেন। ঠিক তাই। একবার ভাবুন তো, যদি এমন হয় যে দুঃখ বলে আসলে কিছুই নেই, কি হবে যদি দুঃখ দূর করার জন্য আমাদের সব চেষ্টাই আসলে ভুল পথে যায়? এই আইডিয়াটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম গোড়ার কথা। হুম, ব্যাপারটা আসলেই ভাবার মতো। আমরা তো সারা জীবন দুঃখের সাথে লড়াই করে কাটাই, কিন্তু কি হবে যদি আসল সমস্যাটা অন্য কোথাও হয়? এই যে কথাটা দেখছেন, এটা পুরো ব্যাপারটাকে একদম পরিষ্কার করে দেয়। বিষয়টা অনেকটা অন্ধকারের মতো। দেখুন, অন্ধকারের কিন্তু নিজের কোনো অস্তিত্ব নেই, তাই না? এটা জাস্ট আলোর অভাব। একদম ঠিক। আমরা তো আর অন্ধকার তাড়ানোর জন্য ঝাড়ু বা লাঠি নিয়ে দৌড়াই না, তাই তো? আমরা শুধু একটা আলো জ্বালাই, আর অন্ধকার দেখুন নিজে থেকেই গায়েব। এই ফিলোসফিটা ঠিক এটাই বলছে। দুঃখ ঠিক তেমনই। এটা আর কিছুই না, শুধু সুখের অনুপস্থিতি। বেশ, তাহলে সুখ যদি আলোর মতো হয়, তাহলে সেই আলোটা আসলে কি? এই দর্শনটা বলছে সেই আলো বা সুখের মূল ভিত্তি হল আত্মবিশ্বাস। কিন্তু কিভাবে? এর পেছনের যুক্তিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আর সিম্পল। চলুন তাহলে এই কানেকশনটা একটু ভেঙে দেখা যাক। মানে, এই ফিলসফির একদম কোর আইডিয়াটা হলো আসল সুখ মানে নিজের ওপর দৃঢ় বিশ্বাস থাকা। তার মানে সুখ কোনো বাইরের জিনিস না, এটা পুরোপুরি ভেতরের একটা অবস্থা। তাহলে আমাদের ভয়, অ্যাংজাইটি, জেলাসি এগুলোর কি হবে? মজার ব্যাপার হলো এগুলো আসলে কোনো প্রবলেমই না। এগুলো হলো এক একটা সিগন্যাল, যা আমাদের শুধু এটা বলে দেয় যে আমাদের আত্মবিশ্বাসে ঘাটতি হয়েছে। ঠিক যেমন খিদে পেলে আমরা বুঝি যে শরীরে খাবারের অভাব হয়েছে। ব্যাপারটা আরেকটু গভীরে ভাবলে দেখবেন, যখন আমরা জেলাস ফিল করি বা অ্যাংজাইটিতে ভুগি, তখন আমাদের ফোকাসটা ভুল জায়গায় চলে যায়। আসল সমস্যাটা তো ওই ফিলিংসটা নয়। আসল সমস্যা হলো আমাদের ভেতরের আত্মবিশ্বাসের অভাব। তার মানে কি দাঁড়াচ্ছে? এই যে নেগেটিভ ফিলিংসগুলো, এগুলো আসলে আমাদের শত্রু তো নয়, বরং বন্ধু। কারণ এরাই তো আমাদের সিগন্যাল দিচ্ছে যে নিজের উপর বিশ্বাসটা আরও একটু বাড়াতে হবে। এদের সাথে ফাইট না করে এদের সিগন্যালটা বুঝতে হবে। ওকে, তাহলে এই আত্মবিশ্বাসটা আসবে কোত্থেকে? দেখুন, এটা কোনো ম্যাজিক না। এর একটা খুব লজিক্যাল প্রসেস আছে। 4টে স্টেপের একটা সুন্দর চেন। প্রথম স্টেপটা হলো জীবনকে ঠিকমতো বোঝা। আর এই বোঝা থেকেই আসে জীবনের সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করার ক্ষমতা। যখনই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারি, তখন কি হয়? ন্যাচারালি আমাদের মধ্যে আত্মবিশ্বাস জন্মায়। আর এই অটুট আত্মবিশ্বাসটাই আমাদের পার্মানেন্ট সুখ এনে দেয়। মানে পুরো ব্যাপারটা একটা চেনের মতো। বোঝা থেকে সমাধান, সমাধান থেকে বিশ্বাস, আর বিশ্বাস থেকেই সুখ। একটা আরেকটার সাথে একদম কানেক্টেড। এবার আসি আরেকটা ইন্টারেস্টিং দিকে। এই আত্মবিশ্বাসের ধারণাটা শুধু আমাদের ইমোশনকেই নয়, বরং টাকা পয়সা, সম্পদ আর দারিদ্র্য নিয়ে আমাদের পুরো ধারণাকে কিন্তু বদলে দিতে পারে। এই দর্শন অনুযায়ী আসল দারিদ্র্য কিন্তু টাকার অভাব নয়, আসল দারিদ্র্য হলো মানসিক। এটা একটা দারুণ পয়েন্ট। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মানসিক দারিদ্র্য আর আসল সমৃদ্ধির মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। দেখুন, তফাতটা কিন্তু আকাশ পাতাল। একদিকে আছে মানসিক দারিদ্র্য, মানে একজন মানুষ হয়তো কোটিপতি, কিন্তু তার মনে সবসময় নেই নেই ভাব, তার আরও চাই। আর এই অভাববোধটাই তাকে দুর্নীতি বা শোষণের দিকে ঠেলে দেয়। আর ঠিক তার উল্টো দিকে আছে সমৃদ্ধি। একজন সমৃদ্ধ মনের মানুষ, তার কাছে যা আছে তাতেই সে খুশি। তার মেন্টালিটি হলো দেওয়ার, কন্ট্রিবিউট করার। সে যেহেতু অভাববোধ করে না, তাই তার মধ্যে শোষণ করার কোনো ইচ্ছাও থাকে না। এই মানসিক দারিদ্র্যের ব্যাপারটা একটা দারুণ গল্প দিয়ে বোঝালে কেমন হয়? ধরুন, এক কর্মচারী যিনি তার চাকরি নিয়ে ভীষণ অসুখী। রোজ ভাবেন আজ এই চাকরিটা ছেড়ে দেবেন। কিন্তু সমস্যাটা হলো তিনি চাকরিটা ছাড়তেও পারছিলেন না। কারণ তার মাথায় গেঁথেছিল যে তার কাছে মাত্র 10 লাখ টাকা আছে। আর এটা দিয়ে তো কিছুই হবে না। এই যে নেই ভাবটা, এইটাই তাকে একটা ভয়ের চক্রে আটকে রেখেছিল। কিন্তু এরপর যা হলো সেটা একদম অবাক করার মতো। তাকে বলা হলো, আচ্ছা, আপনার যত অ্যাসেট আছে সব কিছুর একটা লিস্ট বানান তো। আপনার প্রভিডেন্ট ফান্ড, আপনার ফ্ল্যাটের এখনকার দাম, গয়না সব কিছু। আর যখন তিনি লিস্টটা বানালেন, তিনি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না।
হিসাব করে দেখা গেল তার মোট অ্যাসেট প্রায় ১.৫ কোটি টাকা। মানে তার ভাবনা আর বাস্তবতার মধ্যে তফাৎটা দেখুন। তিনি শুধু তার সেভিংস অ্যাকাউন্টের ১০ লাখ টাকাই দেখছিলেন, তার ফ্ল্যাট, পিএফ বা গয়নার মতো এত বড় বড় অ্যাসেটকে তিনি হিসাবেই ধরেননি। ব্যাপারটা কি দাঁড়ালো? তার কাছে টাকা ছিল, অ্যাসেট ছিল, কিন্তু সে আছে ফিলিংসটা ছিল না, সমৃদ্ধি ছিল না। আর এই অভাববোধটাই ছিল তার সব দুঃখের আসল কারণ। আর যেই মুহূর্তে তিনি এটা রিয়েলাইজ করলেন, সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স চলে এলো। আর সেই কনফিডেন্সের জোরেই তিনি তার বসের সাথে ঠিকমতো কথা বলতে পারলেন এবং তার কাজের জায়গাটায় শান্তি ফিরিয়ে আনলেন। তিনি বুঝলেন তার ভয়টা আসলে সত্যি ছিল না, ছিল তার নিজেরই তৈরি করা। মানে গল্পটার মূল কথা হলো, আমাদের এই নেই নেই ভাবটা আসলে রিয়ালিটির থেকে বেশি আমাদের পারসেপশনের উপর নির্ভর করে। কিন্তু এখানে একটা কথা আছে, এই আত্মবিশ্বাসটা কিন্তু বাইরের সম্পদ থেকে এসেছিল, যা পার্মানেন্ট নয়। তো আসল প্রশ্নটা হলো, ওই কর্মচারীর মতো বাইরের সম্পদের উপর নির্ভর না করে কিভাবে ভেতরের স্থায়ী আত্মবিশ্বাস তৈরি করা যায়, যেটা কেউ কেড়ে নিতে পারবে না। আর এর উত্তরটা লুকিয়ে আছে সেই প্রথম স্টেপটার মধ্যে, মানে বোঝা। জীবনকে ঠিকমতো বোঝার মাধ্যমেই আসল পার্মানেন্ট আত্মবিশ্বাসটা আসে। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। ব্যাপারটা অনেকটা গাড়ি চালানো শেখার মতো। মনে করে দেখুন, প্রথম প্রথম যখন কেউ গাড়ি চালানো শেখে, কি ভয় কি টেনশন, ক্লাচ, ব্রেক, গিয়ার, অন্য গাড়ি সবকিছু নিয়ে একটা কনস্ট্যান্ট চাপ কাজ করে। কিন্তু যখন সেই মানুষটা প্র্যাকটিস করতে করতে গাড়ি চালানোর নিয়মগুলো ঠিকমতো বুঝে যায়, তখন কি হয়? তখন গাড়ি চালানোটা একটা সেকেন্ড নেচার হয়ে যায়। সে তখন কনফিডেন্সের সাথে ড্রাইভ করতে পারে, এমনকি পাশে বসা বন্ধুর সাথে গল্পও করতে পারে। জীবনটাও কিন্তু ঠিক এরকমই। যখন আমরা জীবনের নিয়মগুলো, মানে মানুষে 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 প্রকৃতিতে একসাথে থাকার নিয়মগুলো বুঝতে পারি, তখন জীবনের যে কোনো চ্যালেঞ্জের সমাধান খুঁজে পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। আর যখনই আপনার হাতে সলিউশন থাকে, তখনই ভেতর থেকে আসল কনফিডেন্সটা আসে। এই কনফিডেন্সটা কোনো ব্যাংক ব্যালেন্স বা অন্য কারো সার্টিফিকেটের ওপর নির্ভর করে না, এটা আপনার নিজের। আর যখন একজন মানুষ এই আন্ডারস্ট্যান্ডিং আর কনফিডেন্স নিয়ে বাঁচতে শুরু করে, তখন এর ইফেক্টটা শুধু তার নিজের মধ্যে আটকে থাকে না, একদম এটা তার চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে, একটা রিপল ইফেক্টের মতো। এই যে বোঝা, এটা প্রথমে তার নিজের ভেতরে সুখ আর বিশ্বাস নিয়ে আসে, এটা হলো প্রথম স্তর। আর তারপর দেখুন এটা কিভাবে ছড়িয়ে পড়ে। পরিবারে আসে সমৃদ্ধি, কারণ সেখানে কোনো অভাববোধ বা অশান্তি থাকে না। সমাজে তৈরি হয় নির্ভীকতার একটা পরিবেশ, যেখানে সবাই সবাইকে বিশ্বাস করতে পারে। আর সবশেষে প্রকৃতির সাথেও একটা ব্যালেন্স সম্পর্ক তৈরি হয়। আর এই সবকিছু শুরু কিন্তু ওই একটাই জিনিস থেকে, বোঝা। আর এখানেই কিন্তু আসল পার্থক্যটা লুকিয়ে আছে, সমৃদ্ধ হওয়া আর ধনী হওয়ার মধ্যে। সমৃদ্ধি হলো একটা সন্তুষ্টির অবস্থা, এটা সবার জন্য অ্যাচিভেবল, এটা কোনো লিমিটেড জিনিস নয়। অন্যদিকে ধনী হওয়ার রেসটা তো একটা জিরো সাম গেম, যেখানে একজন জিতলে আরেকজনকে হারতেই হয়। তাই আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত এমন একটা সমাজ তৈরি করা, যেখানে সবাই সমৃদ্ধ হতে পারে, ধনী হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় নামতে না হয়। তাহলে পুরো আলোচনার শেষে আমরা আবার সেই মূল প্রশ্নটাতেই ফিরে আসি, প্রকৃত সুখী হওয়ার জন্য আসলে কি বুঝতে হবে? এই দর্শনের মূল উত্তরটা হল, সুখ বাইরে থেকে খুঁজে পাওয়ার জিনিস নয়, এটা আসে ভেতর থেকে, আসে জীবনকে সঠিকভাবে বোঝা থেকে, আর সেই বোঝা থেকে জন্ম নেওয়া আত্মবিশ্বাস থেকে। যখন আমরা জীবনের এই সহজ নিয়মগুলো বুঝে চলি, তখনই পার্মানেন্ট হ্যাপিনেস সম্ভব। একদম। তো এই প্রশ্নটা নিয়ে আপনারা ভাবতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করা যাক।